শোনাবো সেই কবিতাটি খুব এবছরে উল্লেখযোগ্য, কেননা সেই কবিতার শতবর্ষ চলছে। এই কবিতার মধ্যে দিয়ে কাজী নজরুলকে প্রথম চিনেছিলাম বিদ্রোহী কবি হিসেবে, কেননা কবিতার নাম বিদ্রোহী। 1921 ডিসেম্বরের শেষ সপ্তাহে কাজী নজরুল তখন 21 বছরের তরুণ কলকাতার তালতলার একটি মেস বাড়িতে ভাড়া থাকেন। 3-4 সেই তালতলার বাড়ি, সেই বাড়িটি এখন হেরিটেজ বাড়ি করা হয়েছে। তো সেই বাড়িতে মাঝরাতে তরুণ কবি ঘুম ভেঙে গেল তরুণ কবির, লিখতে শুরু করলেন এই কবিতা এবং ভোর রাতে এই কবিতা লেখা শেষ হয়েছিল। এবং আপনারা এটা জেনে আশ্চর্য হবেন যে ভেতরে তখন তরুণ কবির এমন আবেগ, উনি বুঝেছিলেন যে এই আবেগকে মাঝপথে আটকে দেওয়া যাবে না, যে কারণে সেই সময় দোয়াত কলমে লিখতে হতো, মানে পেনটিকে কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো। তো কাজী নজরুল এই কবিতাটি পেন্সিলে লিখেছিলেন। সেই শতবর্ষে পা দেওয়া কবিতা বিদ্রোহী, তার একটা নির্বাচিত অংশ আমি শোনাচ্ছি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আর এসেছে দিয়া। উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্মা, আমি ভেঙে করি সব চুরমা, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভিন ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নত শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দিই তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে দলাদলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উত্তাম, আমি ধন্যী, আমি উন্মন মৌন উদাসী,
আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার, কাতরতা ব্যথা শুনে বীর, চিত চুম্বন চোর কম্পন আমি, থর 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 প্রথম পরশ কুমারী, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার আচর কাচলি নিচোর, আমি উত্তর বায়ুমলয়ে অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুলে নিদাঘতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী মাছায়া ছবি, আমি দূরে আনন্দে ছুটে চলি, একে উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার, খুলিয়া গিয়াছে সব পথ, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভৃগু ভগবান মুখে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক্তা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান মুখে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা, চির উন্নত শির। বিবাহের 4 মাস পরে কাদম্বরী দেবী আত্মহনন করেন। কেন এত অল্প বয়সে চলে গেলেন? জোড়াসাঁকো ঠাকুর বাড়ির এই অত্যন্ত উজ্জ্বল এক মহিলা, যিনি ছিলেন কবির অনেক কবিতার গানের রচনার ইন্সপিরেশন। কেন চলে গেলেন? সুভদ্রা এই কবিতার বেশ কয়েক বছর বহুদিন আগে লেখা, সেটি আমি অ্যালবামেও করেছিলাম, এই চেম্বের অ্যালবামে। কাদম্বরী দেবী আপনাকে সেটি শুনেছি। সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে উঠে তেতলায়। ঠাকুরবাড়িতে তখন ছিল না কেউ। চৈত্র মাসে দীর্ঘ দুপুর কি কথা বললো আপনাকে? গভীর রাতের ওই জোড়াসাঁকো কি কথা বললো আপনাকে? ভোর না হতেই বিছানা ছেড়ে উঠে স্বামীর দুবাহু উপাসে সরিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকতেন। মৃত্যু এসে কি আপনার কাঁধে হাত রেখেছিল? মৃত্যু বলেছিল তোমাকে আমার প্রয়োজন? সকাল 7টা, স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিকোজি টিপট, খুব ভালো কাপে দার্জিলিং। কেন মনে হতো চা নয় চা নয়, একটু একটু করে বিষ পান করে চলেছেন। ভরা সংসার, বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ, কিসের অভাব? অঢেল পয়সা, কত শত দাস দাসী, কত লোকজন, তারই মধ্যে বেহাগ চলেছে বেজে। ফাল্গুন এসে লুকোচুরি খালে আপনার চুলে, মল্লার এসে খুলে দেয় সব জানলা দরজা। আত্মহনন এক দুপুরের ভুলে? এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে। বলুন আপনি, খুশি নানাজ? আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পৌঁছি। ঠাকুরবাড়ির সবাই চলেছে জাহাজ সাজাতে, ঠাকুরবাড়ির সবাই চলেছে জাহাজ দেখতে। একদিন এই জাহাজ রেঙ্গুন যাবে, সিংহল যাবে, যাবে কত দূর দূর বন্দরে। বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন। কিন্তু সেদিন কি হলো আপনার? দারুণ একটা শাড়ি পরলেন, টিপ পরলেন, গায়ে সুগন্ধি ঢাললেন। সুগন্ধি নয়, সারা ঘর জুড়ে মমা করছেন আপনি, কিন্তু আপনার চোখে জল কেন? স্বামী গেছেন জাহাজে থাকতে,
একটু পরে রবি এসে ঠিক দাঁড়াবে দুয়ারে। রবি মানে কোন রবির ছায়াকে দেখছেন? কবিতার রবি। ও কি হতে পারে কারো নিজের দেবর, নিজের দৈত? কবিরা কখনো হতে পারে নাকি কারোর প্রেমিক? তারা ভালোবাসে আর গান গায়। তাদের প্রেমিকা আসে যায়, আসে যায়। 7টা বাজল। টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন। 7টা বাজল, শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন। 7টা বাজলো, জানলা বন্ধ। 7টা বাজলো, দরজা বন্ধ। ফাঁকা বাড়ি, কেউ কোথাও নেই, নিঝুম। চুল খুললেন, বালা খুললেন, ছুঁড়ে ফেললেন গয়না। মায়া পৃথিবীর আলো এসে পড়ে নগ্ন শরীরে। অপূর্ব গোল স্তন দুটো যেন স্বর্গবর্ত, একটা সবুজ একটা সোনালি রঙের। তারপর এক ঝটকায় খুলে ফেললেন লুকোনো কৌটো, বিষের আধার। দাঁড়ান এখানে, একটু দাঁড়ান। কি দোষ করেছে রবি? কি দোষ করেছে জ্যোতি দাদা? ভালোবেসেছেন, ভালোবেসেছেন, ভালোবেসেছেন ওদের। মৃত্যু কি পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে? দোতলার ঘরে তেতলার ঘরে শুধু হাহাকার শুনে। ভালোবেসে কেউ বেঁচে থাকে, ভালোবেসে কেউ মরে যেতে চায়, তখনই ঠাকুর বাড়িতে, সিঁড়িতে, বাগানে এরপর থেকে শোনা যাবে যত গান, সব গান হবে আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে। আপনি আমার, আপনি সবার, এই পৃথিবীর অভিমানী বউটা।
জগতে আর কোনো কবি কি তার স্ত্রীকে ছুটি বলে ভাবতে পেরেছেন? তুমি এ ব্যাপারেও অনন্য। সত্যি করে বলো তো, কিসের থেকে কোথায় কার মধ্যে তুমি চেয়েছিলে তোমার ছুটি? আমি জানি ছুটি চেয়েছিলে তোমার আমার সম্পর্কের সব স্বাভাবিক অনুপুঙ্খ থেকে। প্রথম যেদিন তোমার চিঠি এলো আমার হাতে, তখন তুমি বছর 23-এর যুবক, আমি বছর 12-র বালিকা। কি জানি কি লিখেছ তুমি আমায়। ভয়, লজ্জায়, কুণ্ঠায় কাঁপছে আমার দেহ। অনেক আদর আর ভালোবাসা পাঠিয়েছ নিশ্চয়ই। ছিঁড়ে ফেললাম খাম। কি সুন্দর হাতের লেখা তোমার। তুমি লিখেছ, ভাই ছুটি। বিশ্বাস করো রবি ঠাকুর, আমার শিরদাঁড়ার মধ্যে শিরশিরিয়ে উঠেছিল বয়সের সাপ। এ কথা কোনোদিন তোমাকে বলতে পারিনি, আজ না বলে থাকতে পারছি না। ছুটি, ওই একটি শব্দ কত অন্তহীন ভাবে আন্তরিক, কাছে টেনে নেবার কি অপ্রতিরোধ্য অস্ত্র। অথচ ওই একটি শব্দের আশ্চর্য অভিঘাতে কত অনায়াসে তুমি নিভিয়ে দিলে আমার তাপ, উষ্ণতা, আগুন, আমার গনগনে ইচ্ছার সব শিখা। এ করুণ নিষ্ঠুরতা শুধু তোমার পক্ষেই সম্ভব। তুমি যে শব্দের ঈশ্বর। আমার নাম ছিল ভবতারিণী। আমার বাবা বেনি রায় ছিলেন জোড়াসাঁকোর কাছারির কর্মচারী। আমার পড়াশুনো পাঠশালা ছাড়িয়ে বেশি দূর এগোয়নি। এমন মেয়ে তোমার মনে ধরবে কি করে বলো? তাছাড়া কি বা ছিল আমার যে তোমাকে ধরে রাখবো? একবার শখ করে তোমার জন্য একটা সোনার হার গড়িয়ে দিয়েছিলাম। তুমি বলে উঠলে, ছি ছি, এই তোমাদের রুচি? পুরুষ মানুষে আবার সোনা পরে? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। তোমার আমার রুচি সত্যিই ছিল আলাদা। আমার রুচি বলতো তুমি দিনান্তে অন্তত একবার আমার নাম ধরে ডাকো। তোমার রুচি বলতো আমি এবারই ছোট বউ বা রথির মা ছাড়া আর কিছু না। তোমার রুচির আরো একটা উদাহরণ তোমাকে দিতে পারি, হে আমার রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বড় মেয়ে বেলার তখন সবে মাত্র বিয়ে হয়েছে। সারাদিন ওর জন্য মন কেমন করে আমার। ছোট মেয়ে রানী তখন আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র আলো। তুমি হঠাৎ একদিন এসে বললে, 3 দিন পরে রানীর বিয়ে ঠিক করে এলাম। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি সে কথা। রানীকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে তুমি চলে গেলে। ওর বয়স তখন 11। একদিকে তোমার মৃত বৌঠান কাদম্বরী দেবীর টান, অন্যদিকে তোমার মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর প্রভাব। এই দুইয়ের প্রভাবে ক্রমশ ধ্বংস, লুপ্ত হয়ে যাচ্ছিলাম আমি। তোমার ছুটি, তোমার ছোট বউ, তুমি তো আমার কাছ থেকে ক্রমশ ছুটি চেয়েছিলে। সেই ছুটি দিতে আমি কি খুব দেরি করে ফেলেছিলাম ঠাকুর? আমার শরীর ক্রমশ মিশে যাচ্ছে বিছানায়, যন্ত্রণায় কাতর আমি। আর তখনও তোমারই দেওয়া হোমিওপ্যাথিক ওষুধে চলছে আমার চিকিৎসা। তুমি আমার ডাক্তার। তোমার সেই প্রেম আমি গ্রহণ করেছিলাম, কৃতজ্ঞতা বোধ করেছিলাম আমার সেই সৌভাগ্যের কাছে। তারপর রথিকে নিয়ে এলে আমার বিছানার পাশে। সেও তো তোমার প্রেম কবি। রথির দিকে শুধু তাকিয়ে রইলাম। গোঙানি ছাড়ার সব শব্দ তখন ত্যাগ করে গেছে আমায়। আরো একটা কথা আছে, বলি তোমার কাছে। শ্মশানে কোথাও কি ছিলে তুমি? রথিকেও আসতে দাওনি। হয়তো এই কথা কটি তখন তুমি লিখছিলে আমার উদ্দেশ্যে। বেদনার দ্বীপ হতে কখন নীরবে অগ্নি সেখানে বেগিয়ে থাকে, যদি ক্ষমা করো তবে। আমার
রবীন্দ্রনাথ, আমার কাছে ক্ষমা চেয়ে লজ্জা দিও না আমায়। জীবনে একটিবার একটিমাত্র চিঠিতে একটিমাত্র চুম্বন পাঠিয়েছিলে তুমি আমায়, তারপর সেটিকে উড়িয়ে দিয়েছিলে তোমার মুখর কলমের অনিশ্চিত আঁচড়ে। এরপরেও ক্ষমা চাও আমার রবীন্দ্রনাথ।
পোস্টমাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো। বলতেন, দেখো, একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, দারিদ্র থেকে, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরে মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আমি একে একে তোকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবা সে বন্ধু ঘোষ কাকু, উনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা মা পড়তে থাকা মানে কি মা? আমি বলতাম না কিছু, শুধু মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, মানুষের মতো মানুষ। তোর বাবা ওই একটা দিন পাড়ার মোড় থেকে তোর প্রিয় মিষ্টি আনতেন, তুই ছানার গজা খেতে বড় ভালোবাসতিস। বাবাকে বলতাম, খাওয়া দাওয়া একটু করো। উনি বলতেন, খোকন বড় হচ্ছে, বেশি টিউশনি করলে ওর জন্য দুধ আনতে পারবো, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনে নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন, তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকির অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ছবি। আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসেই পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরো পড়ো, উচ্চশিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে, তোর 2 কামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে, অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তুই বাবার বুকের উপর পড়ে কাঁদছিলি হাপুস নয়নে। আর সদ্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম, ছোটবেলার মতো বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা। খোকন, তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয়ই এখন সল্টলেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে। তোর বাড়িতে নিশ্চয়ই আজ খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? অনেক লোকজন হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো, খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রিরে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতো, ভয় কিরে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমারই খোকনের মতো কোলালো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। তুই বুঝি এখন আর পায়েস খাস না নারী খোকন? তুই জানিস না খোকন,
আজ সকালে আমি পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে, এখানে এই বৃদ্ধাশ্রমে। আমার একলা ঘরে আর কেউ নেই খোকন, তুই একবার আসবি খোকন?